হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব মোগল বাদশাহ আকবরকে নিয়ে। আকবরের জন্ম হয় 1542 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর 1542 খ্রিস্টাব্দে। কোথায় জন্ম হয়? অমরকোটে। আকবরের পিতা হুমায়ুন 1540 খ্রিস্টাব্দে কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধে চূড়ান্তভাবে পরাজিত হয় শেরশাহ সুরির কাছে। তাই পরাজিত হুমায়ুন যখন রাজ্যহারা হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল, তখন তার স্ত্রী হামিদা বানু বেগম ছিল গর্ভবতী। তাই তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ানো ছিল অত্যন্ত বিপজ্জনক। তাই হুমায়ুন তার স্ত্রী হামিদা বানু বেগমকে তার বন্ধু অমরকোটের রাজা বীর শালের কাছে রেখে যায়। সেই অমরকোটেই জন্ম হয় আকবরের 1542 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর। কোথায় জন্ম হয় আকবরের? অমরকোটে। অমরকোট। এই অমরকোটে জন্ম হয় আকবরের। আকবরের যখন জন্ম হয়, তারপর আকবরকে লালন পালন করে বড় করে, প্রথমে লালন পালন করে বড় করে তার কাকা কামরান, এবং তারপর তার কাকা হিন্দাল আকবরকে নিয়ে যায় এবং হিন্দাল তাকে আকবরকে লালন পালন করে বড় করে তোলে। এবং হিন্দাল তার কন্যা রোকেয়ার সাথে আকবরের বিবাহ দেয়। রোকেয়ার সাথে, হিন্দালের কন্যা রোকেয়া। অর্থাৎ রোকেয়া হলো আকবরের বিবাহিতা প্রথম স্ত্রী, অর্থাৎ আকবরের বিবাহ করা প্রথম স্ত্রী হলো এই রোকেয়া। এরপরেও আকবর অবশ্য বিবাহ করেছিল, কারণ তখন বহু বিবাহ খুবই নর্মাল ছিল, রাজাদের ক্ষেত্রে তো খুবই নর্মাল। হিন্দালের কন্যা রোকেয়ার সাথে আকবরের বিবাহ হয়। আকবরের জীবনের প্রথম যুদ্ধ হলো মাছিবাড়ার যুদ্ধ 1555 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে আকবর কিন্তু তখন রাজা ছিল না, আকবর তার পিতা হুমায়ুনের সঙ্গে উপস্থিত ছিল। অর্থাৎ আসল যুদ্ধ করেছিল হুমায়ুন, হুমায়ুনের সাথে আকবর শুধু উপস্থিত ছিল, শুধুমাত্র উপস্থিত ছিল। অর্থাৎ আকবরের জীবনের প্রথম যুদ্ধ হলো মাছিবাড়ার যুদ্ধ, যেটি হয়েছিল 1555 খ্রিস্টাব্দে। আকবরের পিতার মৃত্যু হয় 1556 খ্রিস্টাব্দে, এবং এই 1556 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি আকবরের রাজ্যাভিষেক হয়। রাজ্যাভিষেক কত সালে হয়? 14ই ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি 1556। 14ই ফেব্রুয়ারি 1556 খ্রিস্টাব্দে আকবরের রাজ্যাভিষেক হয়। আকবরের রাজ্যাভিষেক কোথায় হয়? আকবরের রাজ্যাভিষেক হয় পাঞ্জাবের কালানোর। কোথায়? পাঞ্জাবের কালানোর। আকবরের রাজ্যাভিষেক হয় পাঞ্জাবের কালানোরে। এই সময় আকবর ছিল নাবালক, অর্থাৎ 42 সালে জন্ম হয় এবং রাজা হয় 56 সালে, অর্থাৎ মাত্র 14 বছর বয়সে আকবর রাজা হয়েছিল। তাই নাবালক আকবরকে তখন কন্ট্রোল করতো, বা আকবরের হয়ে তখন রাজ্য পরিচালনা করত আকবরের সেনাপতি বৈরাম খাঁ। আকবরের সেনাপতি বৈরাম খাঁ আকবরকে কন্ট্রোল করত। এই 1556 থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত এইভাবে চলছিল, অর্থাৎ বৈরাম খাঁর নেতৃত্বে আকবর রাজ্য পরিচালনা করছিল। কিন্তু 1560 খ্রিস্টাব্দ এসে বৈরাম খাঁর সাথে আকবরের মতবিরোধ দেখা দেয়, এবং তখন মতবিরোধ এতটা তীব্র হয় যে শেষ পর্যন্ত আকবরের সাথে বৈরাম খাঁর যুদ্ধ হয়, যে যুদ্ধকে বলা হয় তিলওয়াড়ার যুদ্ধ। তিলওয়াড়ার যুদ্ধ। এই যুদ্ধ কত সালে হয়? এই যুদ্ধ হয় 1560 খ্রিস্টাব্দে 1560। এই যুদ্ধে বৈরাম খাঁ পরাজিত হয় এবং আকবর জয়লাভ করে। এই যুদ্ধে পরাজয়ের পর বৈরাম খাঁকে আকবর হজে পাঠিয়ে দেয়, এবং হজে যাওয়ার সময় গুজরাটের কাছে এক অজানা দস্যু দলের হাতে বৈরাম খাঁর মৃত্যু হয়। বৈরাম খাঁর মৃত্যু হয় 1560 খ্রিস্টাব্দে। এই 1560 খ্রিস্টাব্দে আকবর বৈরাম খাঁর হাত থেকে মুক্তি পেয়েছিল ঠিকই, কিন্তু সম্পূর্ণভাবে নিজের বুদ্ধিতে রাজ্য পরিচালনা করার সুযোগ তখনও তার আসেনি। এই বৈরাম খাঁর পর আকবরকে কন্ট্রোল করত মহামান্দা।
মহামান্দা 1560 থেকে 1562 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরকে কন্ট্রোল করতো, অর্থাৎ আকবরের হয়ে সে পরিচালনা করতো, রাজ্য পরিচালনা করতো। তাই এই 1560 খ্রিস্টাব্দ থেকে 1562 খ্রিস্টাব্দ এই 2 বছরের শাসনকালকে বলা হয় পেটিকোট শাসন। কি বলা হয়? পেটিকোট শাসন। পেটিকোট শাসন কত সাল থেকে কত সাল? 1560 থেকে 62 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 2 বছরের সময় শাসনকালকে বলা হয় পেটিকোট শাসন। 1563 খ্রিস্টাব্দে আকবর দাস প্রথা সমাপ্ত করে। দাস প্রথা কত সালে সমাপ্ত করে? 1562 খ্রিস্টাব্দে। 1562 খ্রিস্টাব্দে আকবর দাস প্রথা সমাপ্ত করে। 63 না, 63 খ্রিস্টাব্দে কি করে? 63 খ্রিস্টাব্দে করে তীর্থকর সমাপ্ত করে। তীর্থকর 1563 সালে। দাস প্রথা কি? দাস প্রথা যখন প্রচলিত ছিল তখন মানুষকে ক্রয় বিক্রয় করা যেত, অর্থাৎ মানুষকে দাস হিসেবে কেনা যেত এবং বিক্রি করা যেত। দাস হিসেবে কিনে তাকে দিয়ে বিভিন্ন রকমের পারিশ্রমিক কাজ করানো হতো। ওই প্রথা ছিল দাস প্রথা, অর্থাৎ মানুষ বিক্রয় ক্রয় করার প্রথা ছিল দাস প্রথা নামে পরিচিত। এই দাস প্রথা আকবর 1562 খ্রিস্টাব্দে সমাপ্ত করে এবং ঠিক তার পরের বছর 1563 খ্রিস্টাব্দে তীর্থকর সমাপ্ত করে। এই তীর্থকর কি? মুসলমান বাদে অন্য যত ধর্মের মানুষ আছে তারা যদি তীর্থ করতে যেত তবে তাদেরকে একটা ট্যাক্স এই মুঘল বাদশাকে দিতে হতো, যাকে বলা হতো, ওই ট্যাক্সটাকে বলা হতো তীর্থকর। এর পরের বছর 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর সমাপ্ত করে। কি কর? জিজিয়া কর। জিজিয়া কর কত সালে? 1564 সালে। এই জিজিয়া কর কি? নন মুসলিম, অর্থাৎ যারা মুসলিম না তাদের অন্য ধর্মের কারণে, অর্থাৎ অন্য ধর্মের মানুষ হওয়ার কারণে তাদেরকে একটা ট্যাক্স দিতে হতো। এই ট্যাক্সটা, এই জিজিয়া কর কিন্তু মুসলমানদের দিতে হতো না, মুসলমান বাদে বাকি সমস্ত মানুষদের কাছ থেকে এই ট্যাক্সটা কালেক্ট করা হতো। অর্থাৎ মুসলমান না হওয়ার কারণে যে ট্যাক্স দিতে হতো সেই করটা হলো জিজিয়া কর। এই জিজিয়া কর 1564 খ্রিস্টাব্দে আকবর সমাপ্ত করে দেয়। আকবর সমাপ্ত করে 1564 খ্রিস্টাব্দে। আকবর আর কি করে? আকবর 1571 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রি নির্মাণ করেন। কি? ফতেপুর সিক্রি কত সালে? 1571 সালে ফতেপুর সিক্রি তৈরি করে। 1571 সালে। 1575 সালে ইবাদত খানা নির্মাণ করেন। কি? ইবাদত খানা কত সালে? 1575 সালে। এই ইবাদত খানার উদ্দেশ্য ছিল একটি প্রার্থনা স্থল, যেখানে সমস্ত ধর্মের মানুষ এসে প্রার্থনা করবে এবং তাদের মতামত প্রকাশ করবে। কিন্তু ভিন্ন ভিন্ন মতাদর্শের কারণে এখানে মারপিট করার পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত আকবর বাধ্য হয় এই ইবাদতখানা বন্ধ করে দিতে। 1575 খ্রিস্টাব্দে ইবাদতখানা তৈরি করা হয়েছিল। আকবর দিন ই ইলাহি নামে নতুন ধর্ম চালু করে। কি ধর্ম? দিন ই ইলাহি। দিন ই ইলাহি। এই দিন ই ইলাহি আকবর চালু করেছিল কত সালে? 1582 সালে। 1582 দিন ই ইলাহি চালু করেছিলেন। এবং এই দিন ই ইলাহি, এই নতুন ধর্ম গ্রহণ করা প্রথম ব্যক্তি হলেন মহেশ দাস। মহেশ দাস। মহেশ দাস প্রথম দিন ই ইলাহি গ্রহণ করেন। এবং এই দিন ই ইলাহি যে নতুন ধর্ম, এই ধর্ম তৈরি করেছিলেন আবুল ফজল, আর এই ধর্মটা প্রথম গ্রহণ করেছিলেন মহেশ দাস। এর পরের বছর 1583 খ্রিস্টাব্দে আকবর কি তৈরি করে? ইলাহি সম্বন্ধ। ইলাহি সম্বন্ধ তৈরি করে। কত সালে? 1583 সালে ইলাহি সম্বন্ধ তৈরি করে। অর্থাৎ এই ইলাহি সম্বন্ধ হলো একটি নতুন ক্যালেন্ডার। অর্থাৎ 1583 খ্রিস্টাব্দে আকবর একটি নিজস্ব নতুন ক্যালেন্ডার চালু করে, যাকে বলা হতো ইলাহি সম্বন্ধ।
আকবরের সময় মুদ্রা মুদ্রা আকবর সীতারাম খোদাই করা মুদ্রা চালু করে। কি? সীতারাম খোদাই করা, সীতারামের মূর্তি খোদাই করা মুদ্রা চালু করে আকবর। আকবরের মুদ্রার থেকে শেরশাহ সূরির মুদ্রা ছিল বেশি পাওয়ারফুল, কারণ আকবরের মুদ্রার 1 রুপি সমান ছিল 1 রুপি সমান ছিল 40 দাম। আর শেরশাহ সূরির সময়ও রুপি প্রচলিত ছিল, আর শেরশাহ সূরির 1 রুপি সমান ছিল 64 দাম। তাই এখান থেকে বোঝা যায় যে শেরশাহ সূরির মুদ্রা বেশি পাওয়ারফুল ছিল। এটি ছিল আকবরের, এটি ছিল সূরি, শেরশাহ সূরির মুদ্রা। জমি আকবরের সময় জমি 4 ভাগে বিভক্ত ছিল। কি কি? 1 নাম্বার পোজল ভূমি, 2 নাম্বার পর্তি, 3 নাম্বার চাচার এবং 4 নাম্বার বাঞ্জার। এই 4 প্রকার ভূমি ছিল। এই 4 প্রকার ভূমি, এই ভূমি পার্থক্যগুলো কিভাবে করা হতো, অর্থাৎ এই ভূমিগুলো বলতে কি ভূমি বোঝানো হয়েছে? যেমন পোজল ভূমি বলতে কি বোঝানো হয়েছে? পোজল ভূমি হলো সব থেকে উর্বর ভূমি, এবং যে এই ভূমিতে প্রতি বছর চাষ হতো, কোনো বছর ফেলে রাখা হতো না, প্রত্যেক বছর চাষ হওয়ার জমিকে বলা হয় পোজল ভূমি। পর্তি ভূমি কি? পর্তি মানে 1 বছর পর পর যে ভূমিতে চাষ হতো, অর্থাৎ পর্তি ভূমি উর্বর ভূমি ছিল, কিন্তু এই পোজল ভূমির মতো উর্বর না। তাই পর্তি ভূমিতে 1 বছর পর পর চাষ করা হতো। যে ভূমিতে 1 বছর পর পর চাষ করা হতো তাকে বলা হতো পর্তি ভূমি। চাচার কি? চাচার ভূমি পর্তি ভূমির থেকে অনুর্বর ছিল। চাচার ভূমি প্রত্যেক 4 বছর পর পর চাষ করা হতো, তাই একে চাচার ভূমি বলা হতো। আর বাঞ্জার ভূমি অনুর্বর ভূমি, যেখানে কোনো চাষ হয় না, সেই জমিকে বলা হয় বাঞ্জার ভূমি। অর্থাৎ এই ভূমির 4 ভাগ ছিল: পোজল, পর্তি, চাচার, বাঞ্জার। এই যে ভূমিতে যে চাষ হতো, এই ভূমি থেকে তো ট্যাক্স নেওয়া হতো। সেই ট্যাক্স গুলো কি কি প্রকারের ট্যাক্স? ট্যাক্স গুলো হলো, 1 নম্বর ট্যাক্স হলো জাপ্তি প্রণালী। জাপ্তি প্রণালী। 2 নম্বর কুনকুত প্রণালী, কুনকুত প্রণালী। এবং 4 নম্বর হলো আইনে দহশালা। আইন-এ দহশালা। এবার এই ট্যাক্স গুলো বলতে কি বোঝায়, মানে এই ট্যাক্সের সিস্টেমের মাধ্যমে কিভাবে ট্যাক্স নেওয়া হতো? প্রথম ট্যাক্স হলো জাপ্তি প্রণালী। জাপ্তি প্রণালী কি? জাপ্তি প্রণালী হলো জমিকে পরিমাপ করা হতো এবং জমির পরিমাপ অনুযায়ী একটি ট্যাক্স নির্ধারণ করা ছিল, সেই ট্যাক্স জমির পরিমাণ অনুযায়ী নেওয়া হতো, যাকে বলা হতো জাপ্তি প্রণালী। কুনকুত প্রণালী কি? কুনকুত প্রণালী হলো চাষি ফসল ফলাতো জমিতে, এবং উৎপন্ন ফসলের একটা পার্সেন্টেজ, একটা শতাংশ চাষির কাছ থেকে ট্যাক্স হিসেবে নেওয়া হতো, যাকে বলা হতো কুনকুত প্রণালী। এবং আইনে দহশালা কি? আইনে দহশালা হলো বিগত 10 বছরে উৎপন্ন ফসলের রেকর্ডের উপর নির্ভর করে যে ট্যাক্স চাপানো হতো। অর্থাৎ বিগত 10 বছরের যে ফসল উৎপন্ন হতো, সেই ফসলের যে গড় বা অ্যাভারেজ যে ফসল, তার উপর ভিত্তি করে একটি ট্যাক্স চাপানো হতো, যাকে বলা হতো আইনে দহশালা। অর্থাৎ এই কুনকুত প্রণালী হলো ফসল উৎপন্নের পর চাপানো ট্যাক্স, আর জাপ্তি প্রণালী এবং আইনে দহশালা এগুলো হলো ফসল উৎপন্ন হওয়ার আগে চাপানো ট্যাক্স। এই 3টি পদ্ধতিতে ট্যাক্স নেওয়া হতো। এমন না যে এই 3টি পদ্ধতিই চাপিয়ে দেওয়া হতো না, যে কোনো একটি পদ্ধতি চাপিয়ে ট্যাক্স নেওয়া হতো। এই ছিল ট্যাক্স প্রণালী, মানে কিভাবে ট্যাক্স নেওয়া হতো বা ট্যাক্স কালেক্ট করা হতো। আকবরের রাজসভায় নবরত্ন। আকবরের রাজসভায় নবরত্ন ছিল। নবরত্ন কে কে ছিল? আকবরের সভার নবরত্ন কে কে ছিল? 1 নম্বর মান সিং, 2 নম্বর তানসেন,
3 নাম্বার বীরবল, মানসিং তানসেন বীরবল। 4 নাম্বার আবুল ফজল, 5 নাম্বার ফৈজি, 5 নাম্বার ফৈজি। 6 নাম্বার আব্দুল রহিম খানেখানা, 7 নাম্বার টোডরমল, 8 নাম্বার কে ছিলেন, সরি হ্যাঁ 5 6, এটা 6, এটা 7। 8 নাম্বার মোল্লা দো পেয়াজা, এবং 9 নাম্বার হলেন 9 নাম্বার হাকিম হুকাম। এই 9 জন আকবরের সভায় উপস্থিত থাকতেন, যাদের আকবরের সভার সদস্য ছিলেন, যাদের বলা হতো নবরত্ন। অর্থাৎ আকবরের সভায় নবরত্ন ছিল। এর মধ্যে কে কি ছিল সবার মনে রাখার দরকার নেই, কিন্তু কিছু ইম্পর্টেন্ট নাম, তাদের পদ সম্বন্ধে আমাদের জানতে হবে। যেমন মানসিং ছিল আকবরের সেনাপতি। তানসেন ছিল সঙ্গীতজ্ঞ। বীরবল ছিল সচিব। আবুল ফজল, যিনি এই নতুন ধর্ম দ্বীন ইলাহি চালু করে, সেই ছিল আবুল ফজল। ফৈজি ছিল সাহিত্যিক। আব্দুল রহিম খানেখানা ছিল অনুবাদক। টোডরমল ছিল অর্থমন্ত্রী। মোল্লা দো পেয়াজা ছিল কমেডিয়ান এবং হাকিম হুকাম তিনি ছিলেন কুক বা রাঁধুনি। তো আমরা এক এক করে সবই দেখে নিলাম। মোটামুটি এই সবই মোটামুটি মুখস্থ মনে রাখতে হবে, যে কোনো একটা দিয়ে দিতে পারে। যেমন বলে দিতে পারে যে আকবরের রাজসভায় অর্থমন্ত্রী কে ছিল, যদি এরকম দিয়ে দেয়, কিংবা আকবরের রাজসভায় কমেডিয়ান বা হাস্যকর কে ছিল, এরকম যদি দিয়ে দেয়, তখন কিন্তু এইগুলো আমাদের কাজে লাগবে। কে কোন পদে ছিল তখন আমাদের এটা কাজে লাগবে, তাই আমাদের এটাও জানতে হবে। এই বোর্ডে যা লেখা আছে সব লেখা নাও, কারণ এখন মুছে দেবো, এখনো কমপ্লিট হয়নি, অর্ধেক হয়েছে। এবার আকবরের অভিযান। প্রথমে গোয়ালিয়র অভিযান। কি অভিযান? গোয়ালিয়র অভিযান 1559 সালে গোয়ালিয়র অভিযান করে, 1559 সালে। এর পরের বছর 1560 খ্রিস্টাব্দে জৌনপুর অভিযান করে। কি? জৌনপুর। 1560 সালে জৌনপুর অভিযান করে। এর এক বছর পর অর্থাৎ 1561 খ্রিস্টাব্দে কি অভিযান করে? মালব এবং চুনার। 1561 সালে মালব এবং চুনার অভিযান করে। এর পরের বছর 1562 খ্রিস্টাব্দে মেবার অভিযান করে। মেবার 1562 সালে আক্রমণ করে মেবার। এই মেবারের রাজার নাম ছিল ভারমল। মেবারের রাজার নাম কি? ভারমল। এই ভারমলকে পরাজিত করে আকবর, এবং ভারমলের 2 সন্তান ছিল, এক পুত্র ও এক কন্যা। তার কন্যার নাম যোধাবাই। এবং তার পুত্রর নাম ভগবান দাস। এই আকবর যখন মেবার আক্রমণ করে 1562 খ্রিস্টাব্দে ভারমলকে পরাজিত করে, তখন ভারমলের কন্যা যোধাবাইকে আকবর বিবাহ করে।
অর্থাৎ যোধাবাই আকবরের কিন্তু প্রথম স্ত্রী ছিল না, আকবরের প্রথম স্ত্রী ছিল হিন্দালের কন্যা রোকেয়া। যোধাবাইকে বিবাহ করে এবং ভারমলের পুত্র ভগবান দাস, এবং ভগবান দাসের একজন পুত্র ছিল। তার পুত্রের নাম কি? তার পুত্রের নাম মান সিং। এই সেই মান সিং যাকে আকবর তার নবরত্ন সভায় সেনাপতি পদে নিযুক্ত করেছিল। আকবরের সেনাপতি ছিল মান সিং। অর্থাৎ মান সিং এর পিসি ছিল যোধাবাই এবং পিসির বর ছিল আকবর, অর্থাৎ মান সিং এর পিসে মশাই ছিল আকবর। এই মান সিং আকবরের সেনাপতি ছিল। আকবরকে উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে মোট দুজন মহিলা আকবরের বিরোধিতা করেছিল। উত্তর ভারতে আকবরের বিরোধিতা করা মহিলার নাম হলো দুর্গাবতী। দুর্গাবতী গন্ডোয়ানার রাজা। কোথাকার রাজা? গন্ডোয়ানার রাজার সংগ্রাম সিং এর বিধবা স্ত্রী ছিল। সংগ্রাম সিং এর বিধবা স্ত্রী। সংগ্রাম সিং এর বিধবা স্ত্রী দুর্গাবতী। উত্তর ভারতে এই গন্ডোয়ানার রাজা সংগ্রাম সিং এর বিধবা স্ত্রী দুর্গাবতী আকবরের বিরোধিতা করেছিল এবং এই দুর্গাবতীকে আকবরের সেনাপতি আসাদ খান পরাজিত করে। কে পরাজিত করে? আকবরের সেনাপতি আসাদ খান দুর্গাবতীকে পরাজিত করে। এবং দক্ষিণ ভারতে আকবরের এবং এই দুর্গাবতীকে আসাদ খান পরাজিত করে কত সালে? 1564 সালে। 1564 খ্রিস্টাব্দে এই দুর্গাবতীকে পরাজিত করে আকবরের সেনাপতি আসাদ খান। এবং দক্ষিণ ভারতে আকবরের বিরোধিতা করা মহিলা হলো চাঁদ বিবি। কে? চাঁদ বিবি দক্ষিণ ভারতে আকবরের বিরোধিতা করেছিল। 1567 খ্রিস্টাব্দে মেবারের রাজা কে? উদয় সিং। 1567 খ্রিস্টাব্দে মেবার অর্থাৎ যার রাজধানী ছিল চিত্তর, মেবারের রাজা উদয় সিং এর সাথে আকবরের যুদ্ধ হয় এবং এই যুদ্ধ ছিল অসমাপ্ত। এরপর 1576 সালে সেই বিখ্যাত যুদ্ধ ব্যাটল অফ হলদিঘাটের যুদ্ধ হয় মহারানা প্রতাপের সাথে। কার সাথে? মহারানা প্রতাপের সাথে আকবরের বাহিনীর। মহারানা প্রতাপের সাথে আকবরের বাহিনীর যুদ্ধ হয় 1576 সালে, যাকে বলা হয় হলদিঘাটের যুদ্ধ। কি যুদ্ধ? হলদিঘাটের যুদ্ধ। ব্যাটল অফ হলদিঘাট। এই মহারানা প্রতাপ এর ঘোড়ার নাম ছিল চেতক। ঘোড়ার নাম কি? চেতক। এটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরীক্ষা আসে যে মহারানা প্রতাপের ঘোড়ার নাম কি? উত্তর হবে চেতক। হলদিঘাটের যুদ্ধ হয় মহারানা প্রতাপের সাথে আকবরের বাহিনী 1576 খ্রিস্টাব্দে, ব্যাটল অফ হলদিঘাট। আকবর 1601 খ্রিস্টাব্দে আশিরগড় যুদ্ধ করে। আশিরগড় কত সালে? আশিরগড়ের যুদ্ধ 1601 খ্রিস্টাব্দে। 1601 খ্রিস্টাব্দে আশিরগড় যুদ্ধ করে এবং ঘুষ দিয়ে আকবর খান দেশ জয় করে। 1602 খ্রিস্টাব্দে আকবরের পুত্র জাহাঙ্গীর এলাহাবাদে বিদ্রোহ করে। এলাহাবাদে এবং 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যু হয়। মৃত্যু কিভাবে হয়? ডায়রিয়ায়।
ডায়রিয়ায় মৃত্যু হয় 1605 খ্রিস্টাব্দে আকবর। অর্থাৎ আকবরের 1556 খ্রিস্টাব্দ থেকে রাজত্ব শুরু হয় এবং 1605 খ্রিস্টাব্দে আকবরের রাজত্ব সমাপ্ত হয়। এবং আকবরের পর রাজা হয় জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্ব শুরু হবে 1605-এর পর থেকে। এই কমপ্লিট যে ভিডিওটা এখানে দেখানো হলো আকবরের, তো এর বাইরে খুব একটা পরীক্ষায় প্রশ্ন আসবে না। এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হলো সেই ইনফরমেশনগুলো খুব ইম্পর্টেন্ট, তাই এইটা পড়লেই মোটামুটি যেগুলো শুধুমাত্র প্রিলিমিনারি এক্সাম হয় সেই পরীক্ষায় খুব সহজেই পাস করা যাবে। মানে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন আসবে সে তার উত্তর খুব সহজেই দেওয়া যাবে। আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।